রোজ কত ঘটনাই তো ঘটছে। সময়, রাজনীতি আর প্রকৃতিরও পালাবদল হচ্ছে। ঘন কুয়াশা দখলে নিয়েছে শীতের সকাল। মাঠে মাঠে হেমন্তের ফসল কাটার ধুম, কৃষকের ঘরে ঘরে নতুন ফসলের ঘ্রাণ। প্রকৃতির এই হিমের হাওয়ায় ঘ্রাণে শুরু হোক আপনার সকাল। সারাদিনটি ভালো কাটুক এই প্রত্যাশা শুরু করছি আজকের দিন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বুধবার 12 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং 27 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, বলছিলাম সারা দেশেই এখন শীত জেঁকে বসেছে। আর শীত মানেই পিঠাপুলি, পায়েস আর খেজুরের রসের সাথে বাঙালির সখ্যতা নিগুড়ভাবে জড়িয়ে আছে। বিভিন্ন এলাকায় এই সময় খেজুরের রস সংগ্রহ আর খেজুরের গুড় তৈরির ধুম লেগেছে। দর্শক, সকাল সকাল খেজুরের গুড় তৈরির কর্মযজ্ঞ দেখে আসে চলুন। ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান। হাসানুজ্জামান, শুভ সকাল। শীত শুরু হয়ে গেছে, সেই সাথে শীতের যে খেজুরের রস সংগ্রহ শুরু হয়ে গেছে। আর খেজুরের রস সংগ্রহের সাথে সাথে কিন্তু খেজুরের গুড় তৈরির যে প্রক্রিয়া সেটিও শুরু হয়ে যায়। আমরা পেছনেই দেখতে পাচ্ছি এমন কিছুই হয়তো ঘটছে। আমরা একটু আপনার মাধ্যমে দেখতে চাই এবং জানতে চাই। শুভ সকাল সারিকা। আপনি যেমনটি বলছিলেন যে গ্রাম বাংলার যে ঐতিহ্য, যে খেজুরের রস এবং খেজুরের রস থেকে যে গুড় তৈরির যে প্রক্রিয়া, বাংলার ঐতিহ্য, এই ব্যাপারে ফরিদপুর কিন্তু খ্যাতিমান এবং দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে আমাদের। কিন্তু বর্তমান বাস্তবতায় আমরা দেখেছি যে খেজুর গাছের সংখ্যা দিন দিন কমে আসছে এবং গাছই যারা এই খেজুরের গুড়টি তৈরি করেন তারা কিন্তু আসলে এখন কমে গেছে। তারপরেও আমরা এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য ফরিদপুরের কিছু কিছু অঞ্চল, আমি যেখানে আছি ফরিদপুরের তাম্বুলখানা, পল্লীকবি জসিমুদ্দের নানাবাড়ি, সেই অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুড় এখনো তৈরি হয় এবং খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে যে গুড় তৈরির যে ঐতিহ্য সেটি এই অঞ্চলের মানুষ ধরে রেখেছে। উত্তরাঞ্চল থেকে গাছিরা এখানে আসে এবং তারা এখনো গুড় তৈরি করছে। আমরা দেখছি যে সেখানে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে যে তাফাল বলা হয়, এই চুলোর উপরে যে এই ট্রে সাদৃশ্য যে জিনিসটি, এই তাফালের উপরে রস ঢেলে তারা কিন্তু গুড় তৈরি করেন এবং সেই প্রক্রিয়াটি চলছে। এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তারা এখানে রয়েছেন এবং যিনি একজন উদ্যোক্তা, আমরা তার কাছে চলে যাচ্ছি এবং তিনি আমাদেরকে একটু সংক্ষেপে জানাবেন যে কিভাবে রস তৈরি করছেন এবং কতদিন যাবত করছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল হাসান গিয়াস, একজন উদ্যোক্তা। তো অ্যাকচুয়ালি আমাদের ফরিদপুরের গুড়টা তো ঐতিহ্যবাহী। এটা বিভিন্ন কবিতায় লিখেছেন এবং অনেক গীতিকার তার গানে লিখেছেন ফরিদপুরের গুড়ের ঐতিহ্য এবং ফরিদপুর গুড়ের যে মানে কি বলবে স্বাদের কথা তুলে ধরেছেন। এখন কি তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই খেজুর গাছ ঝোড়া কাটাটা একটা ঝুঁকিপূর্ণ কাজ। এই ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে অনেক, আবার দ্বিতীয়ত হচ্ছে যে গাছিরা খেজুর গুড়ের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তারা গাছ ঝোড়া প্রায় ছেড়ে দিয়েছিল। তো আমি বিগত 4 বছর যাবৎ চেষ্টা করছি আমাদের ফরিদপুরের সে ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য। দেশের বিভিন্ন এলাকা থেকে গাছি এনেছি। আপনারা জানেন যে আমি রাজশাহী থেকে, চুয়াডাঙ্গা থেকে, আপনার সাতক্ষীরা থেকে, যশোর থেকে বিভিন্ন জায়গা থেকে গাছি এনে আমাদের এখানে বিভিন্ন জায়গায় আমি তাদেরকে অবস্থান দিয়েছি। সেখানে তারা আমাদের যে পরিত্যক্ত যে গাছগুলি ছিল সেগুলিকে আবাদের আওতায় এনে আলহামদুলিল্লাহ গুড় তৈরি করছে। তো আমি একটা মেসেজ দিতে চাই, মানে একটা আবেদন রাখতে চাই, সেটা হলো যে আমাদের দেশে যে সাংবাদিক সমাজ আছে, এলিট শ্রেণী আছে, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা আছে, তারপরে প্রশাসন আছে, তো সবাই যদি একটু ফিল করে যে আমাদের ফরিদপুরের এই খেজুরি গুড়টা যেহেতু ঐতিহ্যবাহী, আমরা ফরিদপুরের এই গুড়ের জন্য অনেকটা পরিচিত, তো সেক্ষেত্রে আমাদের এই খেজুরের এখনো যে গাছগুলি পরিত্যক্ত অবস্থায় আছে, অনাবাদি রয়েছে, সেই গাছগুলিকে যদি আমরা আবাদের আওতায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে আমাদের দেশীয় অর্থনীতিতে এই খেজুরি গুড় একটি বিশেষ ভূমিকা রাখতে পারে। এবং আমাদের যে বিভিন্ন অঞ্চলে যে জিআই পণ্য থাকে, তো আমি মনে করি যে আমাদের ফরিদপুরের এই খেজুরের গুড়টা জিআই পণ্য হিসেবে ভবিষ্যতে স্বীকৃতি পাওয়ার দাবি রাখে। ধন্যবাদ। আমরা শুনছিলাম জনাব গিয়াসের কাছ থেকে। দর্শক, শীতের সকালে রসের মাধ্যমে যে গুড় তৈরির প্রক্রিয়া, এটি শীতের সময়কার অন্যতম প্রধান আকর্ষণ। আমরা একদম সরের জমিনে গিয়ে দেখছিলাম সেটি। এবং শীতের গুড় এটা আমাদের লোকজ সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দর্শক,
শীতের একটি সরাসরি একটা লাইভ তো আমরা দেখছিলাম, সেই সাথে সাথে আমরা একটু এবারে আবহাওয়া বার্তায় চলে যাব। আমরা দেখব আজকের দিনের পূর্বাভাস, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রা রেকর্ড। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস। চায়ের রাজধানী সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। এবং বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 13.3 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 31.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজ। আপনারা অবশ্যই বাইরে বেরোলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোবেন। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম প্রকৃতি এখন অনেকটাই শীতের দখলে এবং সেই সাথে সাথে কিন্তু আমরা শীতের সকালে গুড় তৈরির একটি প্রক্রিয়া দেখে আসছিলাম। এবার একটু শীত পরিস্থিতির খবর জেনে আসবো। আমরা চলে যাব চুয়াডাঙ্গাতে। যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, শুভ সকাল। চুয়াডাঙ্গা শীতপ্রবণ এলাকা, শীত তো পড়তে শুরু করেছে, জনজীবনে আসলে কেমন প্রভাব পড়ছে, কি পরিস্থিতি সেখানকার? জি, শুভ সকাল। শীতের সকালে আসলেই প্রকৃতি আড়ামোড়া ভেঙে জেগে উঠছে। আপনাকে যদি একটু বলি যে এখন ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক মাথার উপরে সকালের সোনালী সূর্যটা মৃদু তাপ দিচ্ছে। তো সেই তাপের সাথে প্রকৃতিতে কিছুটা উষ্ণতা আসছে এবং চারিদিকেই কুয়াশা। চুয়াডাঙ্গার আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধ্যা থেকে রাত অবধি বেশ শীত অনুভূত হচ্ছে। এবং সকালে যখন আমি দেখেছি, আমি যখন বের হয়েছি ভোরে, সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু শীতে কাঁপতে কাঁপতেই তাদের কাজে কর্মে বের হচ্ছেন এবং তারা বলছেন যে হঠাৎ করে এই অগ্রহায়ণে শীত পড়ে যাওয়ায় তারা একটু কষ্টের মধ্যেই আছেন। বিশেষ করে ভ্যান চালক, দিনমজুর, যারা দিন আনে দিন খায়, এই মানুষগুলো একটু কষ্টের মধ্যে পড়েছেন। আর শীতের যে অনুভূতি, সেটি কিন্তু একেবারেই কনকনে ঠান্ডা। আমি আপনাকে একটু যদি দেখাই, দেখবেন যে প্রকৃতিতে এখনো কুয়াশা। সকাল প্রায় 8:30 বাজতে চললো, চারিদিকে কুয়াশা আচ্ছন্ন প্রকৃতি চুয়াডাঙ্গার। আর সূর্যটা ঠিক মাথার উপরে একটু উকি দিচ্ছে। এই সূর্যের তাপটুকু মানুষের সকালের যে সোনালী সূর্যের রোদ, সেটি কিন্তু মানুষ একটু উপভোগ করছে। আর সাধারণ মানুষ যারা বের হচ্ছেন, তারা কিন্তু শীতের পোশাক পরেই তাদের কাজে কর্মে বের হচ্ছেন। তো প্রকৃতিতে যে শীতের আমেজ অগ্রহায়ণে, সেটি কিন্তু অসাধারণই বলা চলে। আর এই জেলা জানেন যে চুয়াডাঙ্গা একটি শীতপ্রবণ এলাকা। শীতের দিনে প্রায় দিনই সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গাতে। তো এখন আবহাওয়া অফিস যেটি বলছে যে নভেম্বর শেষ হতে চলল, ডিসেম্বরে গিয়ে জেলায় শীত আরও তীব্র হবে এবং তখন শৈত্যপ্রবাহ আসতে পারে ডিসেম্বরে জেলায়। তো এই শীতের অবস্থা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শীতের সকালে চুয়াডাঙ্গা থেকে একদম গ্রামীণ বাংলার একটি অপরূপ সুন্দর দৃশ্য আমরা দেখে আসলাম। এবার একটু চলে যাবো আমাদের নিয়মিত আয়োজন পত্রিকায়, দেখে নেব আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। শুরু করছি তবে সমকাল দিয়ে। চিন্ময়ের গ্রেপ্তার ঘিরে সংঘাত, চট্টগ্রামে আইনজীবী নিহত। আইনজীবী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, গায়েবানা জানাজা। চট্টগ্রামে আদালত বর্জনের ঘোষণা আজ। হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন, নানা দাবি দেওয়া নিয়ে হুটহাট রাজপথে নামছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এতে তৈরি হচ্ছে জনদুর্ভোগ। দাবি আদায় করতে গিয়ে পরিস্থিতি সহিংসতার রূপ নিচ্ছে। গণভোট ও তত্ত্বাবধায়ক সহ ৬২টি প্রস্তাব বিএনপির। সংবিধান নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজন সহ ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। দর্শক, চলমান বিশৃঙ্খলা কঠোর হাতে দমন চায় বিএনপি, একটি শিরোনাম এখানে করা হয়েছে। এই ছিল সমকালের প্রথম পাতার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব এরপরে কালের কণ্ঠে। নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা। সংবিধান সংস্কারে ৬২টি প্রস্তাব আমরা পড়ছিলাম সমকালেও। সংবিধান সংস্কার নিয়ে বিতর্কে জড়ালেন ৩ নেতা। সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান ছাত্র নেতাদের। দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি পেছনে দেশের ভেতরের বাইরের ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিক্ষোভ, সংঘর্ষ, আইনজীবী নিহত, আমরা প্রথম আলোতেও দেখছিলাম। দর্শক, কালের কণ্ঠের পরে আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধিতে পুলিশের নজরদারি, প্রকাশ্যে মহড়া সুব্রত বাইন ও পিচ্চি হেলালের, ছড়িয়ে পড়েছে আতঙ্ক, চাঁদার দাবিতে ফোন, ইতিমধ্যে জোড়া খুনে নাম এসেছে। অটোরিকশাকে আধা কিলোমিটার ঠেলে নিয়ে গেল ট্রেন, 7 জনের মর্মান্তিক মৃত্যু। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে আবারও জীবনের ক্ষয়। পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 7 প্রাণহানি। দর্শক, ডেঙ্গুর একটি শিরোনাম এখানে করা হয়েছে, ডেঙ্গুতে আরও 10 জনের মৃত্যু। চলতি বছর শুধু নভেম্বর মাসের 26 দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 156 জনের মৃত্যু হয়েছে। এবছর এখন পর্যন্ত নভেম্বর মাসেই সর্বাধিক মৃত্যু। এর আগে অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃত্যু ছিল 135 জনের, আর গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 10 জনের। দর্শক, ডেঙ্গুর প্রবণতা বেড়েই চলেছে, তাই এই সময়টাতে সবাই একটু সতর্ক থাকুন। রাতে মশারি টানিয়ে ঘুমাতে ভুলবেন না এবং সেই সাথে আশেপাশের পরিবেশটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। দর্শক, আমরা দৈনিক ইত্তেফাক পড়ছিলাম, এরপরে আমরা চলে যাব প্রথম আলোতে। চট্টগ্রামে সংঘর্ষ, আইনজীবীকে হত্যা, সতর্ক থাকতে বলেছে বিএনপি, ধৈর্য ধরতে বলল জামায়াত। জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধরা এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান। প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে অপতৎপরতার উদ্বেগ, 34 বিশিষ্ট জনের বিবৃতি। গণমাধ্যম সহ সব প্রতিষ্ঠানে মব জাস্টিস দমনের আহ্বান, সম্পাদক পরিষদের বিবৃতি। গণমাধ্যম সহ সব ধরনের প্রতিষ্ঠান মব জাস্টিস কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। দুদকে নিয়োগের বাছাই কমিটি বাতিলের দাবি, জাতীয় নাগরিক কমিটি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগের বিষয়ে সুপারিশ করতে অন্তর্বর্তী সরকার গঠিত বাছাই কমিটি অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ঢাকায় এবার জিকা রোগী শনাক্ত। জিকা দেশে প্রথম শনাক্ত হয় 2014 সালে। আইইউডিসিআর জানিয়েছে জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, এর চিকিৎসা উপসর্গ ভিত্তিক। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে, জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। রোগীর অবস্থার অবনতি হলে কাছের সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে বা রোগীকে ভর্তি করতে হবে। দর্শক, সেই সাথে এই ছিল প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা সব শেষে চলে যাব যুগান্তরে। রণক্ষেত্র চট্টগ্রাম নগরী। দর্শক, এই শিরোনামটি প্রত্যেকটি পত্রিকাতেই আমরা দেখছিলাম। চলে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে।
অর্ধ শোধ বেড়েছে দ্বিগুণ, সুদ হারে 4 গুণ, সহজ শর্তের বৈদেশিক ঋণ। বৈশ্বিক মন্দার প্রভাবে বাংলাদেশে গত 6 বছরে সহজ শর্তে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে 4.5 গুণ। নিবন্ধনের সাড়া নেই হজযাত্রীদের, হজের কোটা খালি 1 লাখের বেশি। দর্শক, যুগান্তরের শিরোনামগুলো তো পড়ছিলাম, সেই সাথে এই ছিল আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, আয়োজনের শুরুতেই আমরা শীতকালীন খেজুরের গুড় তৈরি প্রক্রিয়া দেখছিলাম, খেজুরের গুড় নিয়ে জানছিলাম। এবারে বাঙালিদের আরও একটি অন্যতম প্রিয় খাবার নিয়ে আমরা জানব। মাসকালাই আর চালকুমারের সাথে কালো জিরা ও মশলা মিশিয়ে তৈরি করা হয় মুখরোচক খাবার কুমড়া বড়ি। আর এটি উৎপাদনের ধুম পড়েছে ঝিনাইদহের শৈলকুপার বিভিন্ন গ্রামে। উপজেলার কয়েকটি কারখানায় গড়ে প্রতিদিন তৈরি হচ্ছে 10 মণ বড়ি, যা বিক্রি করে খরচ মিটিয়ে মাসে লাখ টাকার উপর আয় করছেন উদ্যোক্তারা। জনপ্রিয় খাবারটি তৈরি আর বাজারজাত করে শুধু কারখানা মালিকরাই লাভবান হচ্ছেন তা নয়, তৈরি হয়েছে কর্মসংস্থানও। সাদ্দাম হোসেনের তথ্য রিপোর্টে আমরা জানব বিস্তারিত। তপ্ত রোদে জালের ওপর শোকাতে দেয়া সাদা এই বস্তুগুলোই কুমড়া বড়ি। মাসকালাই আর চাল কুমড়া মিশিয়ে মেশিনে পেস্ট করে বানানো হয় মুখরোচক এই খাবার। দাম ভালো আর সারা দেশের চাহিদা থাকায় শীতের ভোরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে ধুম পড়েছে এই দেশীয় খাবার তৈরির। উপজেলার বিভিন্ন কারখানায় গড়ে প্রতিদিন উৎপাদন হয় 10 মণ বড়ি, যা বিক্রি করে খরচ মিটিয়ে মৌসুমী এই ব্যবসায় মাসে লাভ করেন কমপক্ষে লাখখানিক টাকা। সমস্ত খরচ বাদেও আমাদের মাসে দীর্ঘ 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম হয়, এবং আমি যদি চাকরি করতাম আমার এই টাকাটা ইনকাম করা সম্ভব হতো না। জনপ্রিয় খাবারটি তৈরি আর বাজারজাত করে শুধু কারখানা মালিকরাই লাভবান হচ্ছে না, তৈরি হয়েছে কর্মসংস্থান। আমাদের এখন কাজের বয়স শুনে কাজে কেউ নেয়ও না, তো আমরা এই বড়ির ফ্যাক্টরিতে যেটুকুই করি আমাদের কিছু চাহিদা পূরণ হয়। এখান থেকে আমরা যে বেতন পাই তা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যায়। বাণিজ্যিকভাবে কুমড়া বড়ি উৎপাদনে সব ধরনের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রায় 50 জনের একটা কর্মসংস্থান হচ্ছে, এলাকার আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, এলাকার কৃষি আরও উন্নয়ন হচ্ছে। কুমড়া বড়ি সাধারণত মাছ সহ বিভিন্ন ধরনের তরকারির মিশেল হিসেবে পছন্দ করেন ভক্তরা। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। দর্শক, কত কিছু তো জানলাম, এবার একটু জন্মদিনের শুভেচ্ছা না জানালে কেমন হয়। দর্শক, আপনারা যারা সকাল 24 সাথে যুক্ত আছেন, আপনাদের যাদের আজ জন্মদিন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আপনাদের পাশাপাশি 27 নভেম্বর এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন আমরা তাই এক নজরে এবার জেনে নেব। 1878 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি ও সম্পাদক যতীন্দ্রমোহন বাগচি। তিনি বহু সাহিত্য পত্রিকায় গঠনমূলক অবদান রেখেছেন। তাকে রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের একজন প্রধান সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়। গ্রামীণ জীবনের অতি সাধারণ বিষয় তিনি সরল ভাষায় সহৃদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন। 1907 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় কবি হরিবংশ রায় বচ্চন। 20 শতকের সূচনাকালে হিন্দি সাহিত্য জগতের নয় কবিতা সাহিত্য আন্দোলনের অন্যতম লেখক তিনি। তার মধুশালা, মধুবালা ও মধুকলস এই কাব্যগ্রন্থ ত্রয়ীকে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সৃষ্টি হিসেবে গণ্য করা হয়। 1925 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্যিক ও শহীদ বুদ্ধিজীবী আবু নঈম মোহাম্মদ মুনির চৌধুরী। তার রচিত কবর পূর্ব বাংলার প্রথম প্রতিবাদী নাটক। তার রচিত নাটকের মধ্যে রক্তাক্ত প্রান্তর, চিঠি, দণ্ডকারণ্য, পলাশী ব্যারাক ও অন্যান্য উল্লেখযোগ্য। 1925 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভাষা শহীদ আব্দুস সালাম। 1952 সালের 21শে ফেব্রুয়ারির দিন নীলক্ষেতে ভাষা আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তাকে শহীদ হিসেবে ভূষিত করা হয়। 1940 সালের এই দিনে জন্মগ্রহণ করেন চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা ব্রুস ইউন ফানলি। তিনি জিতকুন্দ নামে নতুন ধরনের মার্শাল আর্ট ব্যবস্থার প্রতিষ্ঠাতা। তাকে সর্বকালের অন্যতম প্রভাবশালী এবং বিখ্যাত মার্শাল আর্ট শিল্পীদের একজন হিসেবে গণ্য করা হয়। 1952 সালের এই দিনে জন্মগ্রহণ করেন
ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী। হিন্দি চলচ্চিত্র সহ বাংলা গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে ভারতীয় উপমহাদেশে পরিচিত ব্যক্তিত্ব। 1980-র দশকের চলচ্চিত্র, বিশেষ করে ডিস্কো ড্যান্সার, নমক হালাল এবং শরাবির ন্যায় বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি সমাদৃত হন। দর্শক, জন্মদিন নিয়ে জানলাম, শীত পরিস্থিতি নিয়ে জানলাম এবং শীতের সময় খেজুরের গুড় তৈরির প্রক্রিয়া নিয়েও জানলাম, কুমড়ার বড়ি তৈরির প্রক্রিয়া নিয়ে জানলাম। দর্শক, তবে আজকের আয়োজন এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল।